নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 17 আগস্ট থেকে শুরু করে 23 আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। কি সেই 9টি ঘটনা, তা নিয়েই আমার আজকের আলোচনা। 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতার উল্লেখ করতে পারে, 9টি ঘটনা 9টি দৃষ্টিভঙ্গির উল্লেখ করতে পারে, 9টি ঘটনা 9টি অবস্থানের উল্লেখ করতে পারে। মূলত 9টি ঘটনা নিয়েই কিন্তু আমার এই আলোচনা, এই বিশ্লেষণ। আমার আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে হবে। কেন হবে বহুবার বলেছি, আরো একবার বলে দিই। যদি পশ্চিমবঙ্গটাকেই দেখা যায়, তাহলে এখানে কিন্তু কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং সার্বিক মতেই কিন্তু আমাকে আলোচনা করতে হবে। স্পেসিফিক ভাবে আমি আলোচনা করতে পারবো না। স্পেসিফিক ভাবে যদি আপনাদের জানতে হয়, আমি আমারটা জানবো, এরকম যদি আপনাদের মনোভাব না আসে, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই বলেন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না কেন? তার কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। আমার বয়স 25 বছর বা 30 বছর। জন্মছক কাকে বলে? জন্মের সময় যে প্ল্যানেটরি সিচুয়েশন তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলা হয়। তাহলে আমার বয়স 25 বছর বা 30 বছর যদি হয়, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, আজ থেকে 25 বছর আগে বা 30 বছর আগে আমি জন্মেছিলাম, তখনকার প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা ক্যালকুলেট করে যদি প্রেডিকশন করা হয়, সেই প্রেডিকশনটা কি সঠিক হতে পারে? আজ থেকে 25 বছর বা 30 বছর আগের গ্রহগত যে অবস্থান ছিল, এখনো কি গ্রহগত অবস্থান সেরকমই রয়েছে? তা তো নয়। কেননা প্রত্যেকটা প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে আমাদের হরমোনকে। হরমোন কি একই জায়গায় স্ট্যাগ হয়েছিল? তা তো নয়। প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। এই যে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হচ্ছে, এর পেছনে কিন্তু বেশ কিছু কঠিন ফর্মুলা রয়েছে। এই ফর্মুলা বা এই সূত্রগুলি সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কিন্তু জানেন না। একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে এইগুলো পড়ানো হয়। সুতরাং আপনি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তিনি যখন বলছেন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তখন তাকে কিন্তু পরখ করে নেওয়ার দায়িত্বটা আপনার।
আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। আমি গেলাম, অ্যাস্ট্রোলজার বলল হাতটা দেখি, আপনি হাত বাড়িয়ে দিলেন। হাত দেখা ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। কেন? হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। নার্ভ আর হরমোন এক নয়। আরো ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যখন কোনো ক্যালকুলেশন করা হচ্ছে তখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় লগ্ন এবং রাশিভাব। লগ্ন ভাব এবং রাশিভাব না জানলে কখনো কোনো ক্যালকুলেশন করাই যায় না। হাত দেখে কেউ কি আমার রাশি এবং লগ্ন বলতে পারবে? পারবে না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা বা চোখের রেটিনা দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 7.5 বছর, এই 8 বছর হতে চললো বোধ হয়, কেননা এই 8.5 বছর হতে চললো, 7.5 বছর, 8.5 বছর হতে চললো, আর কিছুদিন হলেই 8.5 বছর হবে। আমি দেখিয়ে আসছি এই পশ্চিমবঙ্গের মানুষজনদেরকে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা কিন্তু এই কালপুরুষ ছক ক্রিয়েট করা হয়। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, হোয়াটএভার, এরকম করে মিন পর্যন্ত, এটা কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। সব জেনে তারপর আপনারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। জীবনটাকে নিয়ে চ্যাংড়ামি করার অধিকার কারণ নেই। আপনার জীবনটাকে নিয়ে চ্যাংড়ামি করার অধিকার আপনারও কিন্তু নেই। অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তার মানে ওই সন্ধ্যেবেলায় বেরিয়ে মুড়ি আর বেগুনি খেতে যাচ্ছেন না, কিন্তু সন্ধ্যেবেলায় বেরিয়ে একটু গঙ্গার হাওয়া খেয়ে আসার জন্য যাচ্ছেন না, জীবনের জন্য যাচ্ছেন। জেনে যাবেন, বুঝে যাবেন। এখন আমার কাছে যদি আপনাদের আসতে হয় তাহলে 3টে নিয়ম পালন করার প্রয়োজন। প্রথম নিয়ম, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু কোনোভাবেই সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। আমি কিন্তু কোনোভাবেই পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। ফার্স্ট। সেকেন্ড, হাতের মধ্যে যারা জেমস্টোন পড়ে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, আপনারা কখনো আমার চেম্বারে আসবেন না। আমার নামটা আপনারা রেফারও করবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। আর লাস্ট যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে, আপনি যদি ভীষণ সিরিয়াস হন, কেননা আমার চেম্বার ফিস অনেক বেশি, বেকার বেকার জাস্ট একটু জেনে আসি, তার জন্য আমার কাছে আসার দরকার নেই। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে। আমার কাছে আপনি তখনই আসবেন যখন আপনি ভীষণ সিরিয়াস। কেননা একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো কিছু বলবেনই না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবেন, এবং নেগেটিভ সাইডটা আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরে ও ভাগ্যে যা আছে তাই হবে, আবার রেমিডি নাও, আবার এই করো সেই করো, ও ভাগ্যে যা আছে তা হবে, ও ভগবানকে ডাক, ভগবানকে ডাক। তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত হেলে না। এই যে আমরা নেগেটিভ ফার্স এবং একদম কুসংস্কারে আচ্ছন্ন ফিলোসফিক্যাল কথাবার্তা বলে থাকি, এগুলোকে ফিলোসফিক্যাল কথাবার্তা বলে না। একদম ফার্স যে চিন্তাধারাকে আমরা লালিত পালিত করি, পোষণ করি, তোষণ করি, এবং আস্তে আস্তে তাদেরকে বড় করছি, তার ফলে কিন্তু আমরা কুসংস্কারে নিমজ্জিত হয়ে গেছি। হয়ে যাচ্ছি নয়, হয়ে গেছি। আর তাই জন্যই কিন্তু ঈশ্বরের কাছে যাই ভিক্ষা চাওয়ার জন্য, পাই দাও, পাই দাও, পাই দাও, পাই দাও, আমাকে পাই দাও, পাই দাও, তোমাকে সোনার ঘুঙুর দেবো, এই দেবো, সেই দেবো। ঈশ্বর বলছে ওরে কাজটা কর, সেই দিকে কিন্তু দৃষ্টি নেই। পাই দাও, পাই দাও। তাই জন্য আমরা অসত্য গাছের চারিপাশে সুদ্রি বাঁধছি, আর বটবৃক্ষের চারিপাশে সুদ্রি বাঁধছি।
আসল কাজটাই করছি না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। ভুলে যাচ্ছি সৌকর্মুষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌরি বসুচি সৌভাঙ্গা। ভুলে যাচ্ছি দৈত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রাইত্রত্তা। ভুলে যাচ্ছি সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার নিডস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। ভুলে যাচ্ছি। তাহলে আমি যদি সিরিয়াস, সেরকমই সিরিয়াস হই, আমি নেগেটিভিটিটা জানলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে আমি অফ করব, এতটাই সিরিয়াস যদি আমি হই, তবেই কিন্তু আমার কাছে আসবেন। আদারওয়াইজ অহেতুক অর্থ খরচ করার জন্য আমার কাছে আসবেন না। কেমন? আর আমার কাছে যখন আসবেন, কেউ রেফার করলো, আপনি এমনি চলে এলেন, আপনাকে কোনোদিন দেখিনি, তা যেন না হয়। আমাকে ভালো মতন জানবেন, বুঝবেন, আমার কথাবার্তাগুলো শুনবেন, আমার প্রেডিকশন, আমার অ্যাস্ট্রোলজিক্যাল কতটা নলেজ রয়েছে সেটা জানবেন, জানার পর তারপর আমার কাছে আসবেন। কারণ আমি তো চোর জোচ্চোর ঠকবাজ মিথ্যেবাজ হতেই পারি, হতে পারি না, হতেই পারি। তাহলে আমাকে ভালো মতন পরখ না করে কখনো কারোর কথা শুনে চলে আসবেন না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে মঙ্গলের যে সিচুয়েশন রয়েছে, মঙ্গলের যে অবস্থান রয়েছে, সেটা কিন্তু লগ্নের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে এবং কি হচ্ছে, বুধের ঘরে বসে রয়েছে, ভাবগত বুধের সাথে। দুটো জিনিস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নম্বর ঘরের এই অবস্থান দুটো জিনিস কিন্তু মানে তুলে ধরছে, উঠে আসছে। ফার্স্ট বলি, 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমাদের অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের যে খাঁচাটা, সেটাই 1 নম্বর ঘর। দুটো জিনিস কি? প্রথমত হচ্ছে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা মারাত্মক লক্ষ্য করতে পারছি। ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কোনো মানে নেই, অথচ আমি অহেতুক কঠোর কঠিন পরিশ্রম করে যাচ্ছি, আলটিমেট রেজাল্ট পাচ্ছি না, কঠোর কঠিন পরিশ্রম করে যাচ্ছি, ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার। একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে 7টা দিনের প্রেডিকশন করছে, সাপ্তাহিক রাশিফল, এর পরেও অনেক কিছু ঘটবে, এর আগেও অনেক কিছু ঘটেছে। দ্বিতীয়ত, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও নিয়ে আসছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রাজযোগ সৃষ্টি করেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়ে গেল এবং এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করলে বিপরীত রাজযোগের ইঙ্গিত চলে আসছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা তোমরা মনে করছো পরিশ্রম করে যাচ্ছি, রাত জেগে স্টাডি করে যাচ্ছি, মূল্যহীন কোনো কিছুই, একটা পয়সা তার দ্বারা ইনকাম হচ্ছে না, এটাই তোমাদের শক্তি হয়ে উঠবে। আজকের দিনে গ্যারেন্টি দিয়ে গেলাম এবং আজকের দিনে চ্যালেঞ্জ করে গেলাম। এই যে নিজ ভঙ্গ রাজযোগের প্রবণতাই হচ্ছে, যেটা আমার দেখা যাচ্ছে, যেটা মনে হচ্ছে নষ্ট করে ফেলছি, ওয়েস্ট, আমার যে নেগেটিভ জায়গাটা বা দুর্বলতম স্থান, সেটাই কিন্তু সবলতার হাতিয়ার, কান্ডারি হয়ে ওঠে। তাই জন্য বৃশ্চিক রাশিরা তোমরা প্রস্তুত থেকো। মনে হতে পারে ওয়েস্ট অফ এনার্জি, মনে হতে পারে আমার ইমোশন, আমার আবেগ, আমার এত লড়াই বোধহয় ব্যর্থ হয়ে গেল, না, এটাই কিন্তু তোমাদের শক্তি হয়ে, এটাই তোমাদের অস্ত্র হয়ে কিন্তু তোমাদের জীবন যুদ্ধে, লড়াইয়ের ময়দানে তোমাদের এমনিতেই তোমরা লড়ছো, ডেফিনিট ভাবে কিন্তু এখান থেকে মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্যার সুমন্ত জি চৌধুরী, আপনি এত মানে কনফিডেন্ট হয়ে গেলেন কি করে? যদিও সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু সেকেন্ড হাউস উচ্চস্থ হয়ে গেছে, সেকেন্ড হাউস পাওয়ারফুল হয়ে গেছে,
সেকেন্ড হাউস যখন পাওয়ারফুল হয়ে যায়, দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা, কেন বৃহস্পতি পাওয়ারফুল, দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে লড়াইটা করছে তার পেছনে কিন্তু তাদের ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের সাথে সাথে যে সাবজেক্টটা নিয়ে লড়াই করছে, সাবজেক্টটা সম্পর্কে তাদের জ্ঞান কিন্তু অগাধ। সেটা আরো কিন্তু কি করছে, পালিশ করে যাচ্ছে, ধার দিয়ে যাচ্ছে। কাজেই যেটাকে তোমার ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ এনার্জি বলে মনে হচ্ছে, কেননা মঙ্গল এবং বুধের একত্রীকরণ ওয়েস্ট অফ ইমোশনকেও বোঝায়, তাহলে এই দুটোই কিন্তু পরবর্তীকালে হাতিয়ার হয়ে উঠবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা একটা ছোট্ট নমুনা হয়তো এই সপ্তাহ দেখতে পাবে, যে অকস্মাৎ ফিনান্সিয়াল যে জায়গাটা, সেই জায়গাটা হঠাৎ করে কিন্তু পাওয়ারফুল হয়ে ওঠার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ পাওয়ারফুল হয়ে উঠবে। ছোট্ট একটা নমুনা, এখনই হয়তো ফুল ফ্লেজেটে অর্থনৈতিক সেই সাপোর্টটা পাবে না, কিন্তু আর্থিক জায়গাটা পাওয়ারফুল হয়ে উঠছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যে বৃহস্পতি সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ চন্দ্র এবং শনির দ্বারা যে হিট করছে, সেই শনি কিন্তু বৃহস্পতির আন্ডারেই রয়েছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ডাল ভাত আলু সেদ্ধ আলু মাখা খেয়ে থেকো, কিন্তু ঋণ করো না। যদি তোমরা ঋণ করতে শুরু করো, তাহলে কিন্তু ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ। স্ট্রাগলটা করো, লড়াইটা করো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের যে লড়াইটা, সেই লড়াইটা কম পুঁজিতে করো, কিন্তু কখনো ঋণের দিকে চলে যেও না। ঋণের জায়গাটা মারাত্মক নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। ঋণের পিঠে ঋণ, আস্তে 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 আমি কখন তলিয়ে যাচ্ছি, কেননা ঋণ বড় মারাত্মক জিনিস। কখন যে তলিয়ে গেলাম, কখন যে বিক্রি হয়ে গেলাম অন্যের কাছে। মাথার উপর আকাশ নেই, মাথার উপর ছাদ নেই, ঋণের আকাশ, ঋণের ছাদ। এইটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং এর ফলেই কিন্তু আমার সঞ্চয়ের জায়গা ড্যামেজ হয়ে যেতে পারে। আমার সঞ্চয়ের জায়গাটা হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে গেল। আমি চাইছি সঞ্চয় করার জন্য, আমার মনোভাব মনোবৃত্তির মধ্যে সঞ্চয় করার প্রবণতা রয়েছে, কিন্তু পারছি না। প্রতিবার প্রতি মুহূর্তে কিন্তু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, এবং দেখা যাচ্ছে সেই টাকাটা বেরিয়ে চলে যাচ্ছে। এটাও কিন্তু মারাত্মকভাবে লড়াই মানে লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসের দ্বারা আমরা কিন্তু দৃষ্টিভঙ্গিকে বুঝি। আজকের দিনে বড় একা লাগে, তাই না? আজকের দিনে মনে হয় আমি বোধহয় ব্যর্থ হয়ে গেলাম, আমি সফল হতে পারছি না, কেন আমি কেন জিততে পারছি না, সবাই তো সুখে আছে, আমি কেন সুখে নেই। আজকের দিনে মনে হচ্ছে, আমি জানি না গ্রহগত নেগেটিভিটিকে অফ করা, কেননা প্রত্যেকের প্রেডিকশন তো আমি করছি না, সার্বিক মতে নেগেটিভিটি যদি অফ করা থাকে, তাহলে তোমাদের সুদিন আগত। কিন্তু সেই সুদিনটাকে কিসের দ্বারা? সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাই জন্য যে লড়াইটা তুমি করছো, যেটাকে তোমার মনে হচ্ছে ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, সেটাই তোমার হাতিয়ার হবে জয়ের জন্য। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং 3 নাম্বার ঘরটাও যদি দেখা যায়, শনি চন্দ্রের যে একত্রীকরণ, তার ফলে কি হয়ে যাচ্ছে, এরা কিন্তু কঠোর কঠিন পরিশ্রম করবে। এদের মধ্যে নিয়মানুবর্তিতার জায়গা, ডিসিপ্লিনের জায়গাটা, একাগ্রতার জায়গাটা, হাল না ছাড়ার মনোভাবের জায়গাটা, মেন্টালি এরা ভীষণ স্ট্রং হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু লাক ফ্যাক্টর কাজ করবে না, সংযোগটা সেরকম ভাবে কাজ করবে না। আমরা লড়ার লিখন, কপাল, নিয়তি, ভাগ্য যাকে বলি, সেই জায়গাটা কিন্তু সঠিক মতন কাজ করবে না। এখানে কর্মটাই কিন্তু প্রথম কথা এবং শেষ কথা হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউসের জায়গাটা যেটা লক্ষ্য করতে পারছি, 4th হাউস না, শ্রাপিত সৃষ্টি হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, জীবনের আনন্দের জায়গাটা কিন্তু আমি সেরকম লক্ষ্য করতে পারছি না। ফার্স্ট। সেকেন্ড কথা, আমি পূর্বেও বলেছিলাম, এখনো সেখানেই স্ট্যাক করে রাখছি আমার যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে মাতৃভাব অত্যন্ত নেগেটিভ। মা না, দেখা যাচ্ছে মানে কমফোর্ট জোনে থাকবে না, আমি স্যাটিসফাই সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মেন্টাল ডিপ্রেশনের জায়গা,
মায়ের মধ্যে সারাক্ষণ উচাটন, কি হয় কি হয় কি হয় প্রবণতা, এবং মায়ের মধ্যে সারাক্ষণ আমার বোধহয় কেউ নেই, আমার তো কেউ নেই, এই প্রবণতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে ছোট মানে সামান্য একটা কোনো কিছু নিয়ে হয়তো ঝগড়া হয়েছিল, স্বামী বলছে স্ত্রী আগে সরি বলবে ভাবছে, স্ত্রী ভাবছে স্বামী আগে সরি বলুক। এই যে দুজনের মধ্যে একটা অদ্ভুত ভাবে আদর্শগত লড়াই বা ইগো প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে এমন একটা প্রবণতা হবে, হাজবেন্ড ওয়াইফের খুঁত ধরতে ব্যস্ত থাকবে, আর ওয়াইফ হাজবেন্ডের খুঁত ধরতে ব্যস্ত থাকবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরো নেগেটিভ জায়গা যেটা, বাড়িতে যদি দাদা দিদি থাকে তাহলে দাদা দিদি বা গুরুজনদের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গার জন্য আমার ব্যক্তিগত জীবনটা ইনসিকিউর হয়ে যাবে, ব্যক্তিগত জীবনে আমি না স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাব, এবং প্রতিটা মুহূর্তে ঘরে ঢুকলেই মনে হবে আমি যেন আস্থা করে চলে এলাম, ঘরে ঢুকলেই মনে হবে আবার ঘরে এলাম, বাইরে বেরোলে তাও খানিকটা কিন্তু মনটা ভালো থাকবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে ফাটল বা সেপারেশনের জায়গা বৃশ্চিক রাশি সবচেয়ে বেশি এই নেক্সট 7 দিনে আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরে শনির যে অবস্থান রয়েছে এবং শনি উচ্চস্থ অবস্থাতেই রয়েছে, বুদ্ধির জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, বুদ্ধির জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের দিক দিয়েও কিন্তু যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, পূর্বে কিন্তু একটু আলাদা ছিল, সেটা হচ্ছে সন্তান নিজের ভুল বুঝতে পেরে তার যে ড্রব্যাকস গুলো রয়েছে, তার যে নেগেটিভিটি রয়েছে, সেটাকে কিন্তু রেকটিফাই করার চেষ্টা করবে। সন্তান নিয়ে যে একটা দুশ্চিন্তা বা সন্তান যে পরিবারে একটা ডিস্টারবেন্সের কারণ হয়ে যাচ্ছিল, সেই সন্তান কিন্তু আস্তে 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 নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনি কিন্তু স্লোলি 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 স্টেডি কিন্তু স্লো 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 ধীরে 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 কিন্তু জীবনের পরিবর্তনটা নিয়ে আসে। তাই জন্য শনি উচ্চস্থ আছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই আর কয়েক ঘন্টা পরেই 17 তারিখ পড়বে, 17 তারিখ থেকে ধীরে 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 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন পরিবর্তন হতে শুরু করবে। খুব ফাস্ট হবে না, ফাস্ট হওয়ারও দরকার নেই, ধীরে ধীরেই কিন্তু হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ নৈতিকতার দিক দিয়ে বা বৈধতার দিক দিয়ে খুব পারফেক্ট, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই যে গ্রুমিং করা, আমার যে শক্তি সেখানে ধার দেওয়া, সেটা কিন্তু তারা চালিয়ে যায়, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু কর্মস্থানের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাবে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, এবং মোনোটোনাস হয়ে যাচ্ছি, মনে হচ্ছে দূর ওই একই জায়গায় একই ভাবে একই মানুষগুলোর সাথে আর ভালো লাগছে না। শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে, মানসিক ডিপ্রেশন চলে আসতে পারে, রোগ সৃষ্টি হতে পারে, প্রবল শত্রু সংখ্যা এবং ঋণ বৃদ্ধির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যারা তোমরা চাকরির প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, কিন্তু চাকরির যারা ইন্টারভিউ দেবে এই সপ্তাহে, পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি না, সার্বিক মতে আলোচনা করছি। 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় না, তাহলে কিন্তু 11th হাউসে কিন্তু ফিজিক্যালি বসে রয়েছে আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু যে শুক্রের অবস্থান, শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমি যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তার কারণ আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এক্ষেত্রে আমি খুব ভালো মতন যদি 7 নাম্বার ঘর বিজনেসম্যানদের ক্ষেত্রে অড সিচুয়েশনকে ওভারকাম করবে,
এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার মধ্যে জৈবিক কামনা নিবৃত্তিকরণের প্রবৃত্তি জেগে উঠতে পারে অপোজিট সেক্স থেকে, এবং অবৈধ সম্পর্ক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। 8 নাম্বার ঘরের মঙ্গল, আমি আবার বললাম 8 নাম্বার ঘরের মঙ্গল শুনে চিন্তার কিছু নেই। কি হচ্ছে, ক্যালকুলেশনটা পূর্বেই বললাম, নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং বিপরীত রাজযোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 6-8 কানেকশনের মধ্যে দিয়ে। সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি 6-8 এবং 12 কানেকশনেও কিন্তু এই যে 3টে কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু 8 নাম্বার ঘরের মঙ্গল হয়তো হ্যাপাজার্ডলি পরিশ্রম করব এবং পরিশ্রম করে যখন কোনো কিছু রেজাল্ট পাচ্ছি না তখন স্ক্যাটারলি মুভ করছি, হতে পারে, কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা জীবনে কখনো ডিটোরিয়েট করবে না, হতাশা আসতে পারে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো প্রতিবন্ধকতায় কাঁদতে পারে, যন্ত্রণা পেতে পারে, একা ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও ডেফিনিট ভাবে কিন্তু তারা ওভারকাম তারপরের দিন সকালবেলায় আবার করার চেষ্টা করবে। লড়াই এরা কখনো থামায় না। কাজে 8 নাম্বার ঘরটা কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে, অত্যধিক পাওয়ারফুল হয়ে গেছে। 9th হাউসের বৃহস্পতি, লিখে দেওয়া যায় গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলস এন্ড থিংকিংস। ঈশ্বরকে সঠিক মতন, ধর্মকে সঠিক মতন ব্যবহার করার প্রবণতা এদের মধ্যে মারাত্মক রয়েছে। এরা ঈশ্বরের কাছে গিয়ে পাই দাও আর কর্ম করছি না, কখনোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। জ্ঞান আহরণের যে স্পৃহা এদের মধ্যে মারাত্মক থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা টেরিফিক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু আগেও যেটা বললাম বৃহস্পতি চন্দ্রের ঘরে, ফিজিক্যালি চন্দ্রকে সমসপ্তমে হিট করছে, সেটা শনির ঘর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো মতেই লাক ফ্যাক্টরটা কাজ করবে না। আমার কর্মই কিন্তু আমার সংযোগ, লাক, নিয়তি, ভাগ্য যাই বলো, যেটা আমার মধ্যেও রয়েছে। আমার কোনোদিন সংযোগ, লাক, ফ্যাক্টর কাজ করেনি। আমাকে কর্ম করতে হয়েছে, তবেই খেতে পেয়েছি দুবেলা, খেতে পাচ্ছি দুবেলা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তাই। এবার 10 নাম্বার ঘরটাই কিন্তু একদম পিওর রাজযোগ সৃষ্টি হয়ে গেছে। সুতরাং রাজযোগ যখন সৃষ্টি হয়ে গেছে এবং বুধাদিত্য যোগ মানে কি ইনক্রিজ করা, 10 নাম্বার ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। এই 11টা দিক ফ্রুটফুল রেজাল্টই পাবে না যদি না 10 নাম্বার ঘরটা পজিটিভ হয়। তাহলে 10 নাম্বার ঘরটা পজিটিভ, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেখানে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস প্রত্যেকটা ভাবের মধ্যে কিন্তু কি হচ্ছে, ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস, সূর্যের অবস্থান, সূর্য উচ্চস্থ, আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস করিয়ে দেবে, একদম ড্যামেজ করিয়ে দেবে। কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ও 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করছে আর আমি 5,000 টাকা ইনকাম করছি, সো হোয়াট, আমি ওকে কিসের কম, দেখানদারি তখন চলে আসে। এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদের মধ্যে মারাত্মক লক্ষ্য করেছি, দেখানদারি ব্যাপারটা মারাত্মক চলে আসে। আমি 60,000 টাকা ইনকাম করছিলাম, হঠাৎ করে দেখা গেল আমার অর্থনৈতিক উন্নতি হয়েছে, আমি 80,000, 1 লাখ টাকা ইনকাম করছি। আমি একটা গাড়ি কিনে ফেললাম। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে 4-5 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেল এট এ টাইম। ব্যাংক থেকে করা মানে সুদূর প্রসারী টাকা এখন দিয়ে যাও। গাড়িটা তো কিনলাম, গাড়িটা কিন্তু হাতির মতন। যারা গাড়ি আছে যাদের, তারা কিন্তু ভালো মতন জানে গাড়ি কেনা মানে হচ্ছে হাতি পোষা। এবার গাড়িটাকে তৈরি করতেই কিন্তু আরো মিনিমাম 40-50, যার যেমন মিনিমাম 30-40 তো লাগেই। তারপরে একটা ড্রাইভার রাখতে হবে, কেননা আমি তো গাড়ি চালিয়ে রাস্তায় বেরোতে পারবো না।
অত প্রফেশনাল আমি তো নই। রাস্তায় কত স্ক্যাটারলি গাড়ি চলে, হ্যাপাজার্ডলি এই হর্ন বাজাচ্ছে, এই বাজাচ্ছে, আমি মিসগাইড হয়ে যেতে পারি। তার জন্য একজন ড্রাইভার রাখলাম। ড্রাইভার এখন 10-15 হাজার টাকায় পাওয়া যায় না, মিনিমাম 20 হাজার টাকা। তার উপর তো তার এই বকশিস, ওই বকশিস, এই চাই ওই চাই। তাহলে আলটিমেট আমি 40-50 হাজার টাকায় যে অর্থের ভ্যালুটা দেখতে পাচ্ছিলাম, 1 লাখ টাকা বা 80 হাজার টাকা ইনকাম করে বরঞ্চ তার চাইতে কম ভ্যালুটা চলে এলো। তারপর গাড়ির খারাপ হওয়া, হ্যান হওয়া, ট্যাক্স, হ্যান ত্যান, নানান কিছু আছে। যাদের গাড়ি আছে তারা নিশ্চয়ই জানবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এই যে লোক দেখা নেওয়ার জন্য আমি নর্মালি যদি দেখা যায় এসি ট্যাক্সি বা নন রিফিউজাল যে ট্যাক্সিগুলো রয়েছে বা মেট্রো রয়েছে, বাস রয়েছে, এমনি রয়েছে, এখানে করেই কিন্তু আমি করতে পারতাম, কোনো প্রয়োজন ছিল না গাড়িটা কেনার। দেখানদারির জন্য এই আমি যেখানে প্রেডিকশন করছি যে ফ্ল্যাটটায়, তার ঠিক নিচে একটা আমাদের কি বলে ওটাকে, ওই আমাদের মানে গ্যারেজ রয়েছে, সেখানে একটা বড় গাড়ি আমি আজ বোধহয় 6 মাসে 1 দিন বা 2 দিন চলতে দেখেছিলাম। 1 দিন বা 2 দিন চলতে দেখেছিলাম। সেই গাড়িটা চকচক করছে, একদম চকচক করছে গাড়িটা রাখা। ইনভেস্ট করে রেখে দিয়েছি, কিসের জন্য না কিসের জন্য জানি না। এবং গাড়িটা যার কেনা সে একদম আমার পাশেই থাকে প্রায় বলতে গেলে। সেরকম কথাবার্তা আমার হয় না। আমি এই ফ্ল্যাটে একদিন, ওই ফ্ল্যাটে একদিন, তাই সেরকম পরিচিতিও আমার নেই। বরঞ্চ বাইরের বাচ্চা ছেলেদের সাথে পরিচয়, যাদের সাথে খেলাধুলা করি, কিন্তু এদের সাথে নেই। তাহলে গাড়িটাকে কিন্তু 1 দিন 2 দিন নাড়াচ্ছি, প্রয়োজন ছিল না। আমি এক্সাম্পল দিলাম। এবার আমার যখন ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস নেই, হয়তো কেন নেই, আমি জানি বেশ বড় লোকই বোধহয়, তাই জন্য এই গাড়িটা, আদারওয়াইজ আমি অহিত সেটা ওয়েস্ট অফ মানির জায়গায় নিয়ে যাব কেন? এটা কন্যা রাশির মধ্যে কিন্তু, এই আমাদের বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু এটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 11th হাউসকে যদি দেখা যায়, কর্মফলের জায়গাটা বুধ এবং শুক্রের অবস্থান, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার যে সিচুয়েশনটা ছিল সেখান থেকে বেরোবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি যদি কখনো ফাটকা টেন্ডেন্সিতে চলে যাই, আমি যদি কখনো চটজলদি সফল হওয়ার প্রবণতা যদি কখনো আমার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আমার ড্যামেজ অনিবার্য। কেননা আমি যে কর্মটা করব, সেই কর্মের উপর ক্যালকুলেশন করেই কিন্তু কর্মফলটা আমি পাবো, সেটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। সফলতাকে ইনক্রিজ করা, 10% 20% সফল, সেটা ইনক্রিজ করছে, লক্ষ্য করা যাচ্ছে না। এবং বন্ধুত্বের জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং প্রবলেম যেটা, কেবল আমার প্রবলেম আমার জীবনকে স্যাটিসফ্যাকশন বিহীন করছে তা নয়, আমার পরিবারের মানুষজনও কিন্তু ইনসিকিউর জোনের মধ্যে রয়েছে, বা তাদের দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবন, পার্সোনাল বা প্রফেশনাল লাইফ ড্যামেজ, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরকে যখন আমাদের শুক্রের যে অবস্থান ড্যামেজ করছে, বারবার ধরে একটা কথাই আমি বললাম, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মঙ্গল কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে এবং 2টি রাজ্য সৃষ্টি করছে। সুতরাং আজকের দিনে মনে হতে পারে, কেন 12 নম্বর ঘরটা কিন্তু ব্যয়ের স্থান, যে ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস হয়ে যাচ্ছে। ইভেন এমনটাও মনে হতে পারে আমার জীবনটাই বোধহয় ব্যর্থ হয়ে গেল, ও জীবনে বোধহয় আর কোনো কিছু হবে না। একদম লিখে দেওয়া যায় সেটা কিন্তু নয়। তাই যেটাকে তুমি ওয়েস্ট অফ এনার্জি ভাবছো, ওয়েস্ট অফ ফিলিংস ভাবছো, ওয়েস্ট অফ ইমোশন ভাবছো, সেটাই কিন্তু তোমার লড়াইয়ের হাতিয়ার। এবং জীবন যুদ্ধে তুমি যে লড়ছো, তোমার জয় সুনিশ্চিত। কেন 5th হাউসে কিন্তু শনি উচ্চস্থ হয়ে রয়েছে, ধীরে ধীরে পট পরিবর্তন হচ্ছে। হয়তো ধীরে ধীরে হচ্ছে বলে তুমি বুঝতে পারছো না। কর্মকে কখনো থামিও না, লড়াইকে কখনো থামিও না, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে কখনো থামিও না। শুধু একটা জিনিস মাথায় রাখবে, ম্যান আইডেন্টিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কখনোই কিন্তু আমার যে অস্তিত্ব, আমার যে লড়াই, আমার যে রাশ, সেটা যেন অন্যের হাতে কখনো দিয়ে দিও না। সেলফ কনফিডেন্সের জায়গাটা যেন 100% থাকে। তুমি জিতবেই, তুমি জিতবেই এবং তুমি জিতবেই। আজকের দিনে চ্যালেঞ্জ করে গেলাম। আজকের মতন এটুকুই। নমস্কার।